তারপর আমরা আমাদের সেই পরবর্তী পর্যায়ে চলে আসলাম। পরবর্তী পর্যায়ে দেখেন, এখানে যে বিষয়টা আপনাদের দেখাচ্ছিলাম, আমরা তো দেখে দেখে অঙ্কন করব। এখন যেখানে যার যেমন দেখতে হয় তেমন করব। এখন আমাদের কাজ হলো এইদিকে ঠিক করা, আমার চুলের অংশটা কি করতে হবে, ঠিক করতে হবে। চুলের অংশ, এই কপালের অংশটা কারো সোজাসুজি থাকে, কারো একটু বাঁকা থাকে। তাহলে এই সোজাসুজি বাঁকা এগুলো কিন্তু এইবার ঠিক করার পালা। এবার কিন্তু আমাদের ঠিক করার পালা। এখান থেকে এই এই জায়গা থেকে, এখান থেকে আমার কতটুকু গ্যাপ, এই যে এই জায়গাটা কতটুকু গ্যাপ, এই ভূমি থেকে কতটুকু গ্যাপ, এটা কিন্তু আপনার হাতের মাপের কাছে সবকিছু। এই যে চুলের যে গ্যাপটা, কানের এই সাইডে কতটুকু আসছে, এটা কিন্তু আপনার হাতের মাপের কাছে সব। মানে আপনার হাতের একটা আন্দাজ, একটা আন্দাজে আপনার কিন্তু এই সবগুলো করা লাগবে। এগুলো কিন্তু আপনার হাতে আন্দাজে করা লাগবে। এবার ওই কানের সাইড দিয়ে যে আপনার কলি আসে, কলিটা আপনি একটু দেখাই দেবেন সুন্দর করে, যে কত দূর আসছে কলি। যদি কারো দাড়ি থাকে তাহলে সেই দাড়ি বরাবর আপনি সুন্দর করে দেখাই দেবেন। ঠিক আছে, যদি কারো আপনি মনে করেন যে এখানে গোপ দিতে চান, তাহলে এই জায়গাটা কি আমরা কিন্তু পরে ইরিজ করে দেখবেন যে একদম ফিগার, রিয়েল ফিগারের মতন করে দেবেন। ঠিক আছে, পরে ইরিজ করে রিয়েল ফিগারের মতন এটা তৈরি করার চেষ্টা করবেন। তার আগে আমরা একটু আপনাদেরকে যে রাফ ভাবে কিভাবে ফোটাতে হয় সেটা একটু শেখাই। এই যে আমরা এখানে কি দিলাম, এই গোবের অংশ দিলাম। ঠিক আছে, আমরা এখানে কি করলাম, গোবের অংশ দিলাম। এই যে গোপ দিয়ে দিলাম, নিচে মনে করেন যে খোসা খোসা দাড়ির অংশ দিয়ে দিলাম। যেমনটা আর কি দেখা যায় সচরাচর, সেই হিসাবে আমরা দিয়ে দিলাম। যতদূর দেখা যায় ততদূর। এই সাইডে কিন্তু আবার একটু সাদা থাকে দেখবেন, হালকা সাদা থাকে সেটা। এই যে গলার এইটুকু, তাহলে কার কতটুকু অংশ সেটা নির্ভর করবে তার উপরে, মানে সে ব্যক্তির উপরে, ব্যক্তির উপরে ওটা নির্ভর করবে। এখান থেকে কতটুকু অংশ দেখা যাচ্ছে, সামান্য পরিমাণ যদি দেখা যাচ্ছে, সামান্য পরিমাণ আমি দেখাই দেবো। তো কারোর আবার দাঁড়িয়ে এরকম যদি লম্বা হয়ে যায়, তাহলে সেই লম্বা ভাবটা একটু ফুটাই তুলবো। এই যে আমরা যে রেখাগুলো দিচ্ছি না এই জায়গায়, এই রেখাগুলোর সিস্টেম কি দেখেন। এই রেখাগুলো এরকম গায়ে গায়ে এরকম পাশাপাশি দেবেন। দেওয়ার পরে কিছু কিছু জায়গায় একটু এই পেন্সিল চাপ দেবেন। কিছু কিছু জায়গায় একটু পেন্সিল কি করতে হবে, চাপ দিতে হবে। এই যে চাপ দেওয়ার কারণে আপনার এই যে ডার্ক লাইট, আলো ছায়ার বিষয়টি সুন্দরভাবে ফুটে উঠবে। তখন দাড়ি দাড়ির মতন দেখা যাবে। তখন দাড়িটা কি হবে, দাড়ির মতো দেখা যাবে। বুঝতে পারলেন? তখন এই যে দাড়িটা না, দাড়িটা দাড়ির মতো দেখা যাবে। আপনি যখন এই এরকম একই রকম রেখা না দিয়ে কিছু কিছু জায়গায় জায়গায় একটু যদি ডার্ক লাইট রেখা দিয়ে দেন, ডার্ক লাইট রেখা দিলেই দেখবেন যে সুন্দর মতো দাড়ির যে শেপ সেটা ফুটে উঠছে। এরপরে আমরা এখান থেকে কি দেবো, আমাদের যে গলার যে অংশ, আর এদিক থেকে আমরা কি করব, এই যে এই কানের এখান থেকে আমার ঘাড়ের অংশ। ঠিক আছে, তাহলে এই থেকে গলার অংশ আর ঘাড়ের অংশ দিবে। যেহেতু আমরা হেড স্টাডি করছি, এখান থেকে মনে করেন যে এই যে জামার কলার দিলাম। ঠিক আছে, এখান থেকে আমরা এই ঘোরায়, যে এখান থেকে যে সামান্য পরিমাণ দেখা দেবো, এই যে জামার কলারের অংশ এখান থেকে দেখাই দিলাম। সম্পূর্ণ অংশ না দেখাই আমরা কি করব, জামার এই কলারের অংশটা শুধু দেখাই দেবো। তাই এখান থেকে জামার কলারে যে চওড়া যে পাটটা থাকে, সে পাটটা একটু দেখাই দিলাম। ঠিক আছে, চওড়া যে পাটটা থাকে না, এই পাটটা আপনারা দেখাই দেবেন, তাহলে দেখতে আর একটু ভালো লাগলো। এই যে এখানে একটা বোতামের ঘাট টাইপের দিয়ে দিলেন, এখান থেকে এটা এই যে চলে গেল ঘাট, এই ঘাটটা এইভাবে দিক থেকে এই যে চলে গেল। মানে শেপটা কিভাবে ফোটাতে হয় সেটা আপনাদের একটু নমুনা দেখাচ্ছি। আমরা কিন্তু ফাইনাল করছি না, শুধু জাস্ট একটু দাগানো শেখাচ্ছি যে কিভাবে একটা ফিগারকে ফুটায় তুলতে হয়। সেই নমুনাটা আমরা এখন দাগানো শেখাচ্ছি। এরপরে মনে করেন যে এই জায়গা থেকে আমার কি, জামার কলার দেখা যাচ্ছে, কতটুক দেখা যাচ্ছে সেটা আমার একটু মেজারমেন্ট করে নিতে হবে। যে ছবিটা আমরা দেখে দেখে অঙ্কন করব, সেটা আমরা একটু মেজারমেন্ট করে নিয়ে তারপরে ধরবো যে আমার কতটুক দেখা যাচ্ছে এখান থেকে, সেটা আমরা মেজারমেন্ট করে ধরবো। তাহলে আমরা আমরা এখান থেকে যদি এতটুক দেখাই, এই এই সাইডটা কি ভেতর পাট,
তাই আমরা এটা একটু ডার্ক করে দিচ্ছি, হালকা হালকা একটু ডার্ক করে দিচ্ছি ভেতর পার্ট বলে। এবং তাহলে আমার এখান থেকে এতটুকু নিলাম, ওটা কলার, আর এখান থেকে এতটুকু দেখা যাচ্ছে। এরপর আমার কাজ কি, যে উপরে চুলের অংশ দেওয়া, উপরে আমার কি করতে হবে, চুলের অংশ। তাহলে এখান থেকে এখান থেকে সামান্য পরিমাণ চুল দেখা যাচ্ছে, এবং কতটুক বর্ধিত, এই চুলের অংশ কতটুক বর্ধিত সেটা আপনি যাকে দেখে অঙ্কন করবেন বা আপনার যখন দেখে অঙ্কন করবেন সেই অনুযায়ী দিতে হবে। এবং আপনার চুলের শেপ গুলো কোন দিকে কোন দিকে, কোন চুলটা একটু বাঁকা, মানে চুলের দেখবেন বিভিন্ন বিভিন্ন ঝাঁকা থাকে, এই ঝাঁকাটা কোন দিকে বাঁকা, কানের কোন পর্যন্ত আসছে, এই যে কান, এই কানটার কোন পর্যন্ত চুলগুলো আসছে সেটা একটু নির্ধারণ করে দিবেন। আর এই যে কান অঙ্কন করা তো আপনাদের শিখাইছি, সেই অনুযায়ী এই যে কানের শেপ আমরা দিয়ে দিলাম, যে কানের কোন পর্যন্ত চুলগুলো আসছে, কতটুকু ঝাঁকা আছে, এসবগুলো একটু আপনার ওইভাবে ঠিক করতে হবে। ঠিক আছে, এইভাবে আপনার নিরূপণ করতে হবে যে আমার চুলগুলো কোনটা কোন দিকে বাঁকা হয়েছে, এই যে এটা ওইভাবেই আপনার দিতে হবে। দিয়ে আপনার যখন আমরা ফাইনাল যখন ফিনিশিং যাব তখন দেখাবো, কিন্তু এখন কিন্তু শুধু এই যে কিভাবে দিতে হবে, যে মানে আমরা মূল তো আমাদের শেপটা ধরে নিতে হবে যে এখানে এই জিনিসটা এরকম ভাবে আছে, এই জিনিসটা যদি না ধরতে পারেন তাহলে তো হবে না তো। আর এই চুলের মধ্যে কিন্তু ভেরিয়েশন আনতে হবে, চুলের মধ্যে কি থাকবে, একটা ভেরিয়েশন থাকবে। সেই ভেরিয়েশনটা কি, আপনার এই যে রেখার মাধ্যমে বোঝাতে হবে। এই যে আপনি এইখানে রেখা দেখছেন, তাহলে চুলের গোড়াগুলো কি, এই যে ছায়া পড়ছে বলে এগুলো একটু ডার্ক, এগুলো একটু ডার্ক, এগুলো একটু ডার্ক করে দিলেই দেখবেন যে ভেরিয়েশন তৈরি হয়ে যাচ্ছে। এগুলো একটু সামনে একটু ডার্ক করে দিলেই আমরা দেখবেন যে সুন্দর মতো ভেরিয়েশন তৈরি হয়ে যাচ্ছে। এবং এখান থেকে কতটুক, এই জায়গা থেকে এটা কতটুক, এই ভেরিয়েশন গুলো আপনার থাকতে হবে। ডার্ক লাইটের যে বিষয়টা, এই যে সব জায়গায় চুলে তো একরকম আপনার ডার্ক হয় না, সব তো কুচকুচা কালো থাকে না, তার ভিতরে কিছু তো আপনার ইয়ে থাকে, সেই জিনিসটা আপনার একটু ভেরিয়েশন আনতে হবে। এখান থেকে মনে করেন যে এই পর্যন্ত এই দিকে আসলো, কিন্তু বাকিটা তো এই দিকে আসবে, এখান থেকে এটা এই দিকে আসবে চুল। এখন সেটা আপনার ঠিক করে নিতে হবে। ঠিক আছে, এখান থেকে এটা ঠিক করে নিতে হবে যে যদি আমার বাড়তি হয়ে যায় তাহলে সেটা আমরা মিশাই নেবো, মিশাই নিয়ে এরকম ঠিক করব। আর যদি কমতি হয়ে যায় তাও আমরা এটা এইভাবে ঠিক করে দেবো। এরপর দেখেন আমরা একটু এবার একটু মিশানোর চেষ্টা করি। আমরা মোটামুটি শেপটা দিয়ে নিলাম, এবার আমরা কি করবো, একটু মিশানোর চেষ্টা করবো। তার আগে আমাদের এই মাপটা আর একটু দেখে নিই, যে আমার এখান থেকে এই পর্যন্ত মাপ ঠিক আছে, এখান থেকে এই পর্যন্ত মাপও ঠিক আছে, এই জায়গা থেকে এই পর্যন্ত মাপও ঠিক আছে। তারপরে একটু চুলের ওই যে পাশ গুলো এদিকে যখন চলে আসে ওগুলো একটু এরকম ধরে দিলেই হয়ে যাবে, মানে যে ছায়া, যে আলো যে ছায়ার ভাবটা, এই যে। মানে মূলত মোটামুটি আমরা একটা কি এক দিকে তাকিয়ে থাকে একটা শেপ নিয়ে আসতে পারলাম। এবার আমরা একটু ইরেজ করব, ইরেজ করে আমাদের মূল যে থিমটা, মূল যে বিষয়টা সেটা একটু ফেরানোর চেষ্টা করি। মোটামুটি কিন্তু যে শেপ থাকে, বা একটা মানুষের ফিগারের যে শেপটা থাকে সেটা কিন্তু মোটামুটি আমরা ফুটাই তোলার চেষ্টা করছি। এখন আমাদের লাস্ট ফিনিশিং এ যাইতে হবে। তাহলে ফোটানোর পরে আমাদের কাজ কি, লাস্ট ফিনিশিং এর দিকে অগ্রসর হওয়া। এবং ওই এ দেখবেন অনেক সুন্দর করে কান অঙ্কন করছে, নামটা ভুলে গেছি, অনেক সুন্দর হয়েছে কান অঙ্কন করা, ওইভাবে কান অঙ্কন করতে হবে। এবং এই ডার্ক গুলো বেশি দিতে হবে, এই জায়গাটা একটু খোলা থাকবে, এইটা আমি খোলা আপনাদের অবশ্য আগের দিন দেখাই দিয়েছিলাম, এই অংশটা একটু কি খোলা থাকে। এখানে একটু এরকম ডার্ক করে দিবেন, দিয়ে লতির নিচটা একটু ডার্ক করে দিবেন। তো দেখেন কানের যে রিয়েল যে শেপ
সেটা চলে আসবে। তাহলে এইটা যদি আপনি একটু ডার্ক করে দেন তাহলে এটা কিন্তু এই ফোলা ভাবটা বোঝা যাবে। এবং এখানে তো সামান্য একটু লাইট থাকবে, আর এটা তো এই যে পলির অংশ, যার কারণে ওটা ওইভাবে থাকবে। এখন আমাদের কাজ কি, চোখ, নাক আর ঠোঁটটা ফিনিশিং টানা। চোখ, নাক, ঠোঁট এগুলো কি করা, ফিনিশিং টানবো। দেখেন কিভাবে ফিনিশিং টানি। তাহলে আমাদের কাজ শুরু করে দিলাম। এই যে চোখের যে শেপ, আমরা কিন্তু এবার রিয়েল শেপ আনার চেষ্টা করছি। আমাদের উপরের রেখাটা এবারে কি করতে হবে, এই যে হালকা করে মিশাই দিলাম। মিশাই দিয়ে কত দূর আসছি সেটা আমাদের একটু খেয়াল রাখতে হবে। এই যে এই পর্যন্ত আছে, এখান থেকে এই পর্যন্ত আসছে। উপরে যে চোখের যে ভাঁজ থাকে, সেই ভাঁজটা, সেই ভাঁজটা কিন্তু তাকে দিয়ে দিলাম। ভাঁজটার এই যে দাগটা এই বরাবর, এই যে দাগটাও আমরা একটু দিয়ে দিলাম। চোখের ভাঁজের যে দাগ, সে দাগটাও দিয়ে দিলাম। এরপর আমার এখানে চোখটা, এখানে একটু কি দাগটা বেশি, এই জন্য ওখানে দাগটা দিয়ে দিলাম। এবং এখান থেকে হালকা একটু উঁচা বরাবর যদি করে দিই তাহলে কেমন লাগে সেটা একটু দেখলাম। এরপরে আমার চোখের মনি কিন্তু আর একটু ছোট হবে, এত বড় না, এই যেরকম ছোট হবে চোখের মনি। তাহলে আমরা চোখের মনি ছোট করে দিলাম, দিয়ে এখানে সাদা অংশটুকু রেখে দিলাম, এখানে হালকা স্পেস রেখে দিলাম। এবং এখান থেকে একটা সাদা অংশ রেখে দিলাম। ঠিক আছে, এখান থেকে এর গাব বরাবর দিলাম, কিন্তু এখান থেকে একটা সাদা অংশ আমরা কি করব, রেখে দেব। এই যে সরাসরি এই কোনা বরাবর গেল, গিয়ে এর সাথে লাগবে। এবং এই জায়গাটা সামান্য একটু বাড়লো, সামান্য, এই যে ঠিক আছে, চোখের পজিশন কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। আগে শুধু আমরা কি একটা নমুনা টাইপের অঙ্কন করে নিয়েছিলাম, এবার কিন্তু আমরা চেঞ্জ করে দিচ্ছি। এরপরে এখান থেকে এটা এই সোজাসুজি এই যে দিয়ে দিলাম একদম সুন্দর মতো করে। তাহলে চোখের যে রিয়েল শেপ সেটা চলে আসে। এরপর এখান থেকে হালকা একটু স্পেস পেয়ে নেবেন, হালকা হালকা, মানে ওটা ডার্কটা ফোটানোর জন্য। এবং এই জায়গাটা কি রাখবো, মিশাই দেবো। এই জায়গাটা আমরা মিশাই দেবো, সামান্য স্পেস থেকে কি করলাম, মিশাই দিলাম। ঠিক আছে, মিশাই দেওয়ার পরে আমাদের শেপটা কেমন দাঁড়াইছে, রিয়েল যে চোখের শেপ সেটা এসে দাঁড়াইছে। এবং এই জায়গা থেকে ওই যে আগের দিন আপনাদের যে আঙ্গুল দিয়ে দেখাই দিয়েছিলাম না, ওই জিনিসটা একটু এখানে ফোটায় তুলতে হবে। যে এখানে কিন্তু লাইট থাকবে এই জায়গাটা, আর এই জায়গাটা ওই জিনিসটা একটু ভাবটা ফোটায় তুলতে হবে, সামান্য পরিমাণ। এই যে এই ভাবটা একটু ফোটায় তুলতে হবে। তুললাম, ফোটাই দিলাম। এরপরে আমার কাজ, এই সাইডের ভুরুটা আমার ঠিক করতে হবে। এই সাইডের যে ভুরুটা, এই ভুরুটা আমার ঠিক করতে হবে। এবং এই জায়গাটা একটু কি ফোলা ফোলা ভাব থাকবে, এই জায়গাটা আমার একটু ফোলা ফোলা ভাব থাকবে। এই যে লাইট সহ এরকম হালকা করে এরকম ফোলা ফোলা ভাব থাকবে, এই যে এখানে একটু জায়গা থাকবে। মানে আমরা তো প্রথমে শুধু নমুনা দিয়ে নিলাম, তো নমুনার পরে কোথায় কিরকম আছে না আছে সেগুলোতে এবার আমার ফোটাতে হবে। এরপরে এখানে আমরা ভুরু দেব। এখানে ওই যে আপনারা যে শ্যাডো দিয়েছেন ওই শ্যাডোটা থাকবে, দিয়ে এই ভুরুটা একটু মোটা করে দিলাম। যত দূর আসে আর কি, সেটা একটু মোটা করে দিয়ে দিলাম। এবং এই জায়গাটা কি, এটা এটা শ্যাডো, শ্যাডো, আর ওইটা হলো ভুরু। ঠিক আছে, এটা হলো ভুরু, আর এটা হলো শ্যাডো দিয়ে দিলাম। এই ভুরু দেওয়ার মধ্যে একটা পার্থক্য আছে, আপনারা যখন খেয়াল করবেন তখন বুঝতে পারবেন যে কোথাও কোথাও কি একটু হালকা করে দেবেন, সব জায়গায় ডার্ক না দিয়ে কোথাও কোথাও হালকা করে দেবেন। এবং ওর নিচে দিয়ে একটু ডার্ক করে দেবেন, তাহলে ওর যে ছায়াটা, ওই ছায়াটা সুন্দর মতো বোঝা যাবে। ওই যে ছায়াটা এটা সুন্দর মতন বোঝা যাবে।
এবং এই জায়গাটাও আপনার যথেষ্ট একটা গ্যাপ রাখবে, লাইট করে দেবেন, তাহলে হয়ে গেল। এবার এই জায়গাটা আমরা কি করছি, যে এই দিক থেকে এই যে সোজাসুজি আসছে, এসে এখান থেকে কি আমার ভেতরে ঢুকছে, এখান থেকে ভেতরে ঢুকছে হালকা করে, এই যে আবার এখান থেকে এই যে বাড়ছে, এই জায়গা থেকে বাড়ছে। তাই এখান থেকে এই যে চুলের অংশ আছে এদিকে, ওটা চুলের অংশের সাথে সমন্বয় করে দিলে দেখবেন যে সুন্দর হয়ে গেছে। চুলের অংশের সাথে সমন্বয় করবেন, সুন্দর হবে। আমরা আগে নমুনাটা দিয়ে দিলাম, এবার নমুনার সাথে সাথে আমরা সবকিছু কিন্তু এরকম সুন্দর করে ফাইনাল করার চেষ্টা করছি। এরপর এখান থেকে এই যে ভিতরে ঢুকলো, আবার এখান থেকে ভিতরে ঢোকার পরে এখান থেকে আবার কি বাড়তি আসবে, এই যে ফোলা যে ভাবটা, এই ফোলা ভাবটা কিন্তু আমার বর্ধিত অংশ, যে আমার মুখের যে মাংস যে ভাব ছিল, ওই ভাবটা বোঝানোর জন্য ওইটা, মুখের মাংসের ভাবটা বোঝানোর জন্য এটা। এখান থেকে আবার কি, এই যে আমরা যে দাড়িটা দেওয়ার চেষ্টা করতেছি, এই দাড়ির অংশটা এখান থেকে এত দূর আসার পরে এখান থেকে আমরা একটু গ্যাপ রেখে দিলাম, ঠিক আছে, এখান থেকে গ্যাপ রেখে দিলাম। আর এই জায়গাটা ওই যে স্কেপ করতেন, আচ্ছা এই চোখ দুইটা আগে ঠিক করে আসি, এই সাইডটা এই পর্যন্ত আমরা রাখলাম। এরপর এখান থেকে চোখ ঠিক করে আসি। চোখ আপনার কিন্তু আমি বারবারই বলছি দেখে দেখে অঙ্কন করা লাগবে। আগে আপনারা নমুনাটা বসায় নেবেন, দেওয়ার পরে তারপর দেখে দেখে অঙ্কন করবেন। এই যে যার চোখ যেমন তেমন দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে অটোমেটিকলি সুন্দর হয়ে গেছে। তাহলে আমরা এটা এই পর্যন্ত পারছি, তাহলে আমাদের এই অংশটা কি মিশাই দিতে হবে। আমরা এই পর্যন্ত পারছি, এটাই এই যে চোখের যে ভাঁজটা ওই পর্যন্ত পারছি, তার বেশি আর পাচ্ছি না। এই জন্য অংশটা কি থাকবে, মিশানো থাকবে। এবং এই দিকের অংশটা কি থাকবে, ডার্ক, এটা কি থাকবে, ডার্ক থাকবে। তাই চোখের রিয়েল যে ভাবসাব সেটা চলে আসবে। এবং চোখের এই অংশটাও কি থাকবে, এরকম আপনার একটু ডার্ক টাইপ, ডার্ক টাইপের থাকবে। এবং এই বৃত্তটা কি হবে, এর মতো ছোট হবে, এই বৃত্তটার মতো ছোট হবে। এবং ওই যে একটা সাদা একটা ফোঁটা থাকবে, ঠিক আছে, সাদা একটা ফোঁটা আপনাকে ওখানে দেখা দিতে হবে, হালকা করে স্কেচ করে দিলেন, দিয়ে ওই মনিটা টাইপের একটু সাদা একটু হালকা একটু মেজারমেন্ট করে দিবেন। দেওয়ার পরে এখান থেকে এই যে এই যে ভুরু বরাবর এই যে নিচের যে ইয়েটা থাকে, ছায়াটা থাকে, ছায়া বরাবর যাবে, যে এখান থেকে ডার্ক অংশ যাবে, গিয়ে এই কোনা বরাবর মিশবে, এই যে কোনা বরাবর, ঠিক আছে, নিচেটা একটু ডার্ক বেশি হবে। তারপরে এখান থেকে গিয়ে এখান থেকে এই যে আসলে তাহলে চিকন বরাবর হয়ে গেল। এখান থেকে এই যে একটু ডার্ক করে দিলেন, আর এখান থেকে ওই যে ছায়ার সাথে মিশে যাবে, এখানে এই ছায়াটার সাথে কি হবে, মিশে যাবে, এখানে এই ছায়াটার সাথে মিশে যাবে। নিচের অংশ কি থাকবে, একটু ডার্ক থাকবে, কিন্তু এর উপরে একটা লেয়ার থাকবে, সেটা কি লাইট থাকবে, এটা আপনার লাইট দেখানো লাগবে, এই লেয়ারটা। এই যে চোখের যে নিচের যে পাপড়ির অংশটা, এটা কি থাকবে, লাইট থাকবে। এভাবে আপনারা একটা একটা ছবি সুন্দর করে ফোটানোর চেষ্টা করবেন, মানে একদিন না, কয়েকদিন ধরে অঙ্কন করবেন, কয়েকদিন ধরে মানে কয়েকবার অঙ্কন করবেন, একবার দুইবার না। একই ছবি যদি আপনি 10 বার অঙ্কন করেন, দেখবেন যে আস্তে আস্তে অটোমেটিকলি ভালো হয়ে যাচ্ছে, ভালো হয়ে যাচ্ছে সে, আপনার দেখতেও ভালো লাগবে। এইভাবে সুন্দর করে ফোটানোর চেষ্টা করতে হবে। এরপরে আমার কি এই সাইডে ভুরুটা, তাহলে এই সাইডে ভুরুটা আমরা দেবো।
এই যে হালকা করে নিলাম মিল করানোর জন্য। ঠিক আছে, তাহলে এটা এখান থেকে এই পর্যন্ত, তাহলে আমার এটা তো উপরে উঠাই দিলে তখন তো দেখতে আবার খারাপ লাগবে। এই জন্য এটা তো উপরে উঠানো যাবে না, এর সাথে সমন্বয় করতে হবে। আমি সমন্বয় করছি দেখেন। তাহলে এখান থেকে গ্যাপ, এই ব্লুটা এখান থেকে এরকম যাবে গিয়ে এখান থেকে ডার্ক শুরু, ডার্ক যাইতে 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 এই যে এখানে এসে শেষ, মানে চোখের শেষ মাথায় এসে কি শেষ হয়ে গেল। এইটুকু সমান গেছে এইটুকু, তারপরে এইটুকু আবার সমান যায়নি। এখানে একটু আলোচনার একটু হিসাব নিকাশ আছে। ঠিক আছে, এখানে একটু আলোচনার হিসাব নিকাশ আছে। এটা এরকম চোখ যখন সোজাসুজি বরাবর গেছে, এই যে দুইটা চোখ কোনো সমান হয়, একটু এই অংশটা একটু ডার্ক করে দেবো, এখানে চোখের অংশটা হালকা একটু স্পেস করে দেবো দুই সাইডে, তাহলে এটা ভিতরে চলে যাবে এবং দেখতে ভালো লাগবে। এই যে হালকা একটু এক্সপ্রেস করে দিলে ভেতরে চলে গেলে দেখতে ভালো লাগবে। এরপর আমার নাকের অংশ, এই যে নাকের অংশ দেখেন, আমরা নাকের অংশ চলে আসছি। আগে কিন্তু নাক বাঁকা দেখা যাচ্ছিল, এখন কিন্তু ওই যে ইরেজ করার পরে আর বাঁকা দেখা যাচ্ছে না। ইরেজ করার পরে দেখেন যে নাক ঠিক হয়ে গেছে। এটা একটু বাঁকা বেশি হয়ে গেছে, এটা একটু মিশাই দিয়ে হালকা একটু সোজা রাখার চেষ্টা করি এরকম, এবং এই অংশ একটু বেশি গ্যাপ থাকবে, এরকম থাকবে, এরকম থাকবে। এরপর নাকের অংশে এই যে আমরা হালকা করে একটু স্কেচ করে নেবো। এই মাঝখানের অংশটা একটু মোটা রাখবো, মাঝখানের অংশটা কি রাখবো, একটু মোটা রাখবো। মাঝখানের অংশটা মোটা রাখলে নাকের যে সৌন্দর্য সেটা ফুটে উঠবে, নাকের যে রিয়েল সৌন্দর্য সেটা ফুটে উঠবে। এই যে হালকা করে স্কেচ করবো, হালকা করে, মানে আস্তে আস্তে কিন্তু বাস্তব ধর্মী যে সিস্টেম না, সেই সিস্টেমে যাচ্ছি, কিন্তু তার জন্য তো একটু ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরে তো সেই পর্যন্ত একটু অপেক্ষা করা লাগবে। এই যে তারপর আমরা যে নাকের যে ছিদ্র অংশ থাকে সেই ছিদ্র অংশটা দিয়ে দিলাম। নাকের এটা ছিদ্রের অংশ, এটা একটু ডার্ক করে আমরা দিয়ে দিলাম। ঠিক আছে, এবং এই নিচ দিয়ে গেছে এটা, এই যে এটা কিন্তু লাইটের একটা বিষয় আছে এখানে, এখানে একটা লাইটের বিষয় আছে। এবং এই অংশটা কিন্তু বরাবরই কি হয়, ডার্ক হয় এবং ছায়া পড়ে এই অংশটা। তাহলে আমরা মোটামুটি এই অংশটা সবাই জানি যে ডার্ক হয় এবং এখানে কি ছায়া পড়ে। ছায়া যদি কম বেশি হয় আমরা একটু ইয়ে করে দেবো, ইরেজ করে দেবো। যদি আমার ছায়া যদি একটু কম বেশি হয় সেটা আমরা কি করবো, ইরেজ করে দেবো। ইরেজ করে দিয়ে আমাদের রিয়েলিস্টিক যে ভাব সেটা আমরা ফুটাই তুলবো। এই যে এই জায়গাটা কিন্তু লাইট হয়, এই জায়গাটা সে লাইট আমরা রেখে দিলাম। ঠিক আছে, ওই জায়গাটা লাইট হবে, ওটা লাইট আমরা রেখে দিলাম। আবার এর নিচের অংশ লাইট রাখতে হবে, এই যে নিচের অংশ এটাও লাইট রাখতে হবে, তা না হলে আপনার যে থ্রি ডি যে ভাব সেটা কিন্তু ফুটে উঠবে না। এই অংশটা আমাদের কি রাখতে হবে, লাইট। এবং এর সাইড দিয়ে হালকা করে এরকম স্কেচ করে দিলাম, হালকা করে এই থ্রি ডি যে ভাবটা সেটা সুন্দর মতো ফুটে উঠবে, হালকা করে স্কেচ করে দিলাম। এইভাবে তাহলে এই সাইডে আমরা একটু দিয়ে দেই, এই সাইডে একটু ডার্ক করে দিয়ে দিলাম। এবং এখানে এই যে রাউন্ডটা একটু বেশি করে দিলাম, যাতে করে আমার এই নিচের সাইডে লাইটটা দেখা যায় ভালো। ঠিক আছে, নিচের সাইডে লাইটটা আমার একটু ভালো দেখানোর জন্য আমরা লাইটটা ফোটানোর জন্য একটু ডার্কটা ফোটাই তুললাম আর কি। এই যে
নাকের অংশ কাজ কিন্তু আমার প্রায় শেষের দিকে। নাকের যে অংশ, সেই অংশের কাজ কিন্তু প্রায় শেষের দিকে। আমার কিন্তু এই সাইডে কি লাইট হবে, কারণ ওই সাইডে ডার্ক দিচ্ছে, এই সাইডে আলো পড়ছে বেশি, এই জন্য এখানে লাইটের অংশ বেশি হবে। আমার কি করতে হবে, এই সাইডের থেকে এই সাইডে লাইটটা রাখতে হবে বেশি। এই যে, এবং এগুলো একটু ডার্ক করে দিলাম। এই যে ডার্ক করে দেওয়ার কারণে দেখবেন যে থ্রি ডি যে ভাবটা, সেটা কিন্তু ফুটিয়ে উঠবে। আর এই যে ঘষা দিচ্ছে, এটা হলো স্কিন কালার নিয়ে আসার জন্য, পিওর স্কিন কালার নিয়ে আসার জন্য এই ঘষাটা দিচ্ছি। এরপরে চিকন করে এই যে মিশিয়ে দিলাম। এই যে এখান থেকে এই যে মিশে দিলাম। এই যে এখান থেকে একটু লাইট বের করে দিলাম। ওই সে হালকা সেই আমার ইয়ে আছে, লাইট কালার হালকা, তখন এরকম করে দিলাম, তাহলে এর ভিতরে একটা লাইট শেডের একটা পেশায় চলে আসবে। ঠিক আছে, তারপরে গিয়ে এখান থেকে এরকম করে হালকা করে একটু দিয়ে দেখাই দিলাম, দেখতে ভালো লাগে। এরপরে আমার কি এখান থেকে এই বরাবর এই যে গোপের অংশ চলে আসবে। যদি আঁকা বাঁকা হয় সেগুলো আমরা ঠিক করব। তাহলে একটা ফিগার অঙ্কন করতে কিন্তু আমার সময় লাগছে, মানে হেড স্টাডি করতে কিন্তু আপনার অনেক সময় লেগে যাচ্ছে। এটা কিন্তু একদিনে বা মানে কয়েক ঘন্টার কাজ, পোর্ট্রেট মেলানো। এমনি আপনি যখন তখন পোর্ট্রেটের যে সিস্টেম, এগুলো আপনি যখন তখন দিতে পারবেন, কিন্তু পোর্ট্রেট যে মেলানো যে কাজটা, এটা কিন্তু একটু সময় লাগবে। আপনাদের এদিকে কিন্তু একটু নজর দিতে হবে ভালো করে, এবং সময়টাও দিতে হবে। এবং এর অংশ আবার নিচে চলে আসে, এই যে ছায়া, এই ছায়া এখান থেকে আবার নিচের দিকে চলে আসবে। ঠিক আছে, নিচের দিকে চলে আসবে। এই ছায়া আবার এখান থেকে এখানে যাবে, এখানে আবার উষা থাকবে, ওখানে সাদা থাকবে। ঠিক আছে, ওখানে সাদা থাকবে। এবং এখনো অনেক কিছু কাজ আছে, সেই কাজগুলো ধাপে ধাপে আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখেন, রিয়েলিস্টিক কারে বলে, কত বড় কার কি কি নাকের যে বাস্তবতা ফুটে উঠলো। সাউন্ড একটু বন্ধ রাখেন, আপনাদের সাউন্ড গুলা। তাহলে প্রথমে আমরা নমুনা ঠিক করে নিচ্ছি, এরপরে আমরা এক এক করে আমাদের যে কাঙ্ক্ষিত যে বিষয়গুলো সেগুলো ফোটানোর চেষ্টা করছি। এই জায়গা থেকে এই আসছে, আমি মনে করেন যে এখান থেকে এই অংশটা একটু সাদা থাকে হালকা, এই অংশটা কি থাকবে, হালকা সাদা থাকবে। আর এদিক থেকে এই অংশ থেকে এইভাবে এই যে গোপের অংশ চলে গেল, চলে গিয়ে আমার এই জায়গাটা কি আরো যদি আমি বর্ধিত করি, এই জায়গাটা আমার কি করতে হবে, একটু জায়গাটা বেশি রাখতে হবে বর্ধিত করার জন্য, মুখের সাথে তাল মেলানোর জন্য। ঠিক আছে, এই যে যেহেতু এদিকে আমি একটু বৃদ্ধি করে দিচ্ছি, তাহলে আমার এদিকেও কি করতে হবে, একটু বৃদ্ধি করে দিতে হবে।
এরপরে মনে করেন যে এই পর্যন্ত আসলো, এই পর্যন্ত আসার পরে আমার এখান থেকে এই যে নিচের দিকে চলে আসছে। এই যে সেম ভাবে কি এখান থেকে এই যে বর্ধিত হলো, এই যে এখান থেকে আসার পরে এই জায়গা থেকে এই যে তোলা অংশ এই যে বর্ধিত করে দিলাম সমন্বয় করার জন্য। এই যে এখান থেকে এসে আমি বর্ধিত করে দিলাম। এদিকে যতটুকু আর কি দেখা যাচ্ছে সেই অনুসারে আমরা কি করলাম, বর্ধিত করে দিলাম এবং এখান থেকে এই বরাবর আসলো। তাহলে আমার কিন্তু এই জায়গায় এই যে ঠোঁটের যে অংশ ছিল, সেই ঠোঁটের নিচের অংশে আমার যে লাইট ছিল, লাইটটা কিন্তু আমার দেখাতে হবে। ঠোঁটের নিচের অংশে লাইটটা কিন্তু আমার দেখানো লাগবে, তাহলে আমি সুন্দরভাবে সবকিছু ফোটাতে পারবো। তাহলে আমার এখান থেকে কিন্তু এই দিকে চলে আসছে, এই যে গোপের এখান থেকে এই সোজাসুজি এই দিকে চলে আসছে। দেখেন কিভাবে ব্যালেন্স হচ্ছে, তাই ব্যালেন্সটা কিভাবে করা হচ্ছে তাই দেখেন। এখান থেকে এই যে চলে আসলো, এখান থেকে মিশাই দিলাম, দিয়ে এখান থেকে এই পর্যন্ত লাইট থাকলো। ঠিক আছে, এই পর্যন্ত লাইট থাকলো। লাইট থাকার পরে এদিকেও হালকা লাইট করে দেবো। দেওয়ার পরে এই জায়গা থেকে এরকম হালকা আছে, এটা দেখা যায়, অল্প অল্প দেখা যায়। এই যে বেশ কিছু দূর আসলো, আসার পরে এই জায়গার সাথে এই যে মিশে গেল, এই যে গোপের সাথে, গোপের সাথে এদিক থেকে এরকম চিকন করে এসে মিশে গেল। এবং এই জায়গা, এটা হলো ঠোঁটের দাগ, এটা ঠোঁটের দাগ। এবং আমরা উপরের ঠোঁটটা এবার কি স্পষ্ট করে ফোটাবো। এই যে স্পষ্ট করে ফোটানোর চেষ্টা করছি উপরের ঠোঁটটা, এই যে সুন্দর করে আমরা উপরের ঠোঁটটা ফোটানোর চেষ্টা করছি। তবে এখান থেকে হালকা করব, এখান থেকে হালকা করে দিলাম এবং ওইটা পরে আমরা ঠিক করছি। এই যে এখান থেকে এই যে দিলাম, এরপরে কি এই ঠোঁটটার মধ্যে কি রাখতে হবে, মোটা রাখতে হবে। ঠিক আছে, এই যে মোটা রেখে এই জায়গা থেকে এই যে চিকন বরাবর, এই যে এক একজনের ঠোঁট এক এক রকম থাকে, সেই অনুযায়ী আমাদের এটা রাখতে হবে এদিকে চিকন। এবং এই জায়গায় একটু ডিপ করতে হবে এবং এই সব জায়গায় একটু হালকা ছোট্ট ছোট রেখা করলাম, ছোট ছোট রেখা। ঠিক আছে? ছোট ছোট একটু রেখার মাধ্যমে ঠিক করে দিলাম। এই ভি আকৃতিতে, আকৃতিটা কিন্তু ইয়ার সোজাসুজি হবে, এইটা সোজাসুজি, এইটা সোজাসুজি ভি আকৃতিটা ওর সাথে এরকম করে মিলাই দিচ্ছে। ভি আকৃতিটা ওর সাথে এরকম করে সুন্দর করে মিলাতে হবে এর সাথে, তা নাহলে আবার দেখতে কিন্তু খারাপ লাগবে। যে এই বরাবর, ঠিক আছে, এই যে দিলাম। তাহলে এই এদিকে কিন্তু আমার এই ঠোঁটের এই অংশটা কি হচ্ছে, চিকন হচ্ছে। আবার এই দিকে কিন্তু তুলনামূলক ভাবে কি মোটা হচ্ছে, এই দিকের অংশটা কিন্তু তুলনামূলক ভাবে আমার মোটাই হচ্ছে। এই যে আমি মোটা করে রাখলাম। ঠিক আছে, এখানে ডিপ করে দিলাম, এখান থেকে হালকা একটু উপরে উঠাই দিলাম, মানে ঠোঁটের যে ভাঁজ টাজ গুলো থাকে সেই ভাঁজগুলো একটু দেখানোর চেষ্টা করছে। এই যে, আর এখান থেকে এই যে এই চিকনটা বজায় রাখলাম। এরপর এখান থেকে এই যে ঠোঁটের এখান থেকে যে ওই যে হচ্ছে গোপ, এই গোপ যে চলে আইছে এখানে। এবার এখানে কিন্তু আমার জায়গা কিন্তু ভোট দিতে হবে, সে জায়গাগুলো আমি ঠিক করতেছি এক এক করে করে। দেখেন, এই যে
যুক্ত করে দিলাম। তারপর এখানে কিন্তু ডার্ক হলো, আর এখান থেকে কিন্তু গোপের সাথে এটা আমার মিশে গেল। এরপর এই জায়গাটা এরকম হালকা হালকা স্কেচ করে দেবো, ছোট 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 করে স্কেচ করে দিলাম। মানে দেখবো কেমন আছে, ওই জায়গাটা কেমন আছে ওটা দেখবো, দেখে এরকম ছোট্ট করে এরকম স্কেচ করে দেবো। দিয়ে এই যে নিচে যে রেখা দিয়েছিলাম না, এই রেখার সাথে মিলাবো। নিচে যে রেখা দিয়েছিলাম এই রেখার সাথে এরকম আস্তে করে মিলাবো। এবং এই সাইডে আমার কিরকম আছে সেটা একটু এরকম দেখে দেবো। মানে সব জায়গায় যে রেখা দেওয়াই লাগবে এরকম না, ওই ঠোঁটের ক্ষেত্রে সব জায়গায় যে রেখা দেওয়াই লাগবে এরকম কোনো বাধ্যবাধকতা নাই। এরকম হালকা করে একটু স্কেচ করে দিলাম যে এদিক থেকে আমার এই ঠোঁটের অংশ গেছে, ওদিক থেকে ঠোঁটের অংশটা গেছে, এরকম হালকা করে একটু স্কেচ করে দিলাম। হালকা করে স্কেচ করে আমরা একটু এরকম এরকম করে একটু সমন্বয় করে দিলাম। এরকম করে সমন্বয় করে দিলাম। আর ঠিক এর নিচ থেকে সামান্য একটু নিচ থেকে, যে সামান্য নিচ থেকে এখানে ছায়া থাকবে। ঠিক আছে, এই সামান্য নিচ থেকে ছায়া থাকবে। আর এই দিক থেকে এই যে আপনার দাড়ি অংশ থাকবে। আর দুই সাইডে কিন্তু অবশ্যই এই যে দুই সাইডে এই যে আসছে এই জায়গাটা একটু সাদা থাকবে। মানে ওখানে লাইট থাকে, লাইট পড়ে সবসময়, এই জায়গাটা কি সবসময় লাইট পড়ে। এই যে আমরা কিন্তু দ্বিতীয় ধাপে কোথায় কম বেশি হয়েছে সেটা আমরা কিন্তু সিলেক্ট করে জায়গা বর্ধিত করছি। ঠিক আছে, দ্বিতীয় ধাপে কিন্তু আমরা কোথায় কম বেশি হয়েছে সেটা সিলেক্ট করে কিন্তু জায়গা বৃদ্ধি করছি। মানে প্রথম ধাপে আমরা কি করলাম, প্রথম ধাপে আমাদের আহ, বিষয়বস্তুটা সাজাই নিলাম এবং কোথায় কি বসবে না বসবে সেটা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে দ্বিতীয় ধাপে আমাদের কোথায় কেমন আছে, কোথায় কম হয়েছে, কোথায় বেশি হয়েছে, এইগুলো কিন্তু আমরা ঠিক করছি দ্বিতীয় ধাপে এসে। দ্বিতীয় ধাপে এসে আমরা কিন্তু এইগুলো সুন্দর করে ঠিক করছি। তাহলে এই অংশগুলো একটু আমরা এই যে ডার্ক দিয়েছিলাম এগুলো একটু মিশাই দিয়ে এগুলো সমন্বয় করে দেবো। ঠিক আছে, এখান থেকে এই যে এই অংশগুলো এরকম করে ডার্ক করে দিলাম, এই যে দাড়ির অংশ আসলো। ঠিক আছে, যেখানে যেমন সেখানে তেমন দেওয়ার চেষ্টা করি। এগুলো একটু ঠিক করবো। এটা যদি আমরা শেড দিয়ে দেই এরকম করে, তখন এটা দেখুন যে পারফেক্ট হয়ে যাচ্ছে। শেড দিয়ে দিই। এবং উপরে যে আমরা ডাক দিছি ডাক এত থাকে না, হালকা থাকে, ওই হালকা হালকা থাকবে, ওইগুলো একটু সমন্বয় করতে হবে। তাহলে আমরা এখান থেকে এই পর্যন্ত আমাদের কি করলাম, এই যে বর্ধিত করলাম। বর্ধিত করার পরে তাহলে এদিকে তো বাড়বে, এদিকে কি আমাদের মুখ বাড়বে। তাহলে এখান থেকে আমাদের কতটুক বাড়ানো প্রয়োজন সেটা আমরা একটু নির্ধারণ করব কিভাবে, যে এই জায়গাটা, এই যে গ্যাপটা, এই গ্যাপটা কতটুক বড় আছে, এই গ্যাপটা কতটুক বড় আছে তার উপরে নির্ভর করবে। তাহলে আমরা এই যে বৃত্ত দিলাম, তাহলে নিশ্চয়ই আমার এই পর্যন্ত আসবে এই জায়গাটা। এখান থেকে আমরা একটা নমুনা নিয়ে নিলাম যে এই জায়গাটা এই বরাবর আসছে। ঠিক আছে, এই বরাবর আসবে। তাহলে ওই বরাবর আসলে মোটামুটি আমার কিছুটা ব্যালেন্স হচ্ছে, ওই বরাবর আসলে। আর এখান থেকে আমার এই জায়গা থেকে এই বরাবর আসছে, এই বরাবর আসলে তখন আবার আমার দাড়ির অংশ এবং মোটামুটি সবকিছু এই যে ব্যালেন্স হয়ে যাচ্ছে।
তাহলে এগুলো আমরা এরকম সুন্দর সুন্দর করে মেলানোর চেষ্টা করবো। এবং আমাদের যে কানের অংশ এই জায়গা থেকে দেওয়ার চেষ্টা করবো। এই যে ওই যে প্রশ্নবোধক চিহ্ন মতো করে, আর এর নিচে আসবে না কান। ঠিক আছে, এর নিচে আসবে না কান, কানটা ওর নিচে আসবে না। তাহলে দেখবেন যে অটোমেটিকলি সুন্দর হয়ে যাচ্ছে। এই অংশটা একটু মোটা রাখবেন, এই শুরুর অংশটা কি একটু মোটা রাখবেন। তারপরে এখান থেকে একটু ডার্ক করে দেবেন, আর এই রেখাটা ডার্ক করে দেবেন, তাহলে আর অত কাজ করা লাগবে না, অত আমার কাজ করা লাগছে না। আর এখানে এসে একটু এখানে একটা ডার্ক লেখা দিয়ে দেবেন, আর এখানে একটু ডাউন করে দেবেন, ডাউন করে এর সাথে মিলাই দেবেন এই। এবং এই জায়গাটা একটু ডিপ করে দেবেন, এই জায়গাটা একটু হালকা ডিপ করে দিলাম। তো দেখেন কানের যে লতি পাতা সবকিছু সুন্দরভাবে ফুটে উঠবে। অবশ্যই এদিকে মোটা এদিকে একটু চিকন হয়, তা নাহলে আবার দেখতে খারাপ লাগে। এই অংশটা আবার একটু ডিপ বেশি হয়। এই যে এটা মোটামুটি কানের অংশ আমাদের দেওয়া শেষ। এখানে একটু লাইট বের করে দিলাম আপনাদের বোঝার সুবিধার্থে। এই যে এখানে একটু লাইট বের করে দিলাম, যে কানের যে রিয়েলিটি বা বাস্তবতা বোঝানোর জন্য। এখান থেকে একটু লাইট দিয়ে দিলাম, ফলে কানের আরো সুন্দর একটু বাস্তবতা ফুটে উঠলো। এবং এই জায়গা থেকে এটা আমাদের সেই কানকে বলার অংশ। আর এই জায়গা থেকে যে দাড়ি যদি থাকে দাড়ি দেখাবেন, না থাকলে দেখানোর দরকার নাই। এই যে এখানটা একটু হালকা কমাই দিলাম, তাহলে সুবিধাই হবে বুঝতে পারছি আপনাদের। এরপরে আমার কি চুলের অংশ, তাহলে এই চুলের অংশ এখান থেকে এইভাবে আসলো। এবং এই জায়গাটা তো কতটুকু গ্যাপ, এই গ্যাপটা আপনার আবার নির্ধারণ করতে হবে যে এখান থেকে এই গ্যাপটা কতটুকু, কতটুকু এখান থেকে এখানে বর্ধিত হয়েছে, এই জায়গাটা কতটুকু বর্ধিত হয়েছে এই জায়গাটা, সেটা একটু আপনার হালকা একটু নজর দিতে হবে। ঠিক আছে, হালকা একটু নজর দিলেই আপনি বুঝতে পারবেন। এই যে আর এখানে এটা মিশাই দেবেন এরকম হালকা হালকা দিয়ে, তারপর মিশাই দেবেন। এবার দেখেন এর যে যেখানে চুলের যে ঘাটতি গুলো ছিল, সেই ঘাটতি গুলো কিন্তু এবার আমাদের ফোটানোর পালা। চুলের যে ঘাটতি গুলো ছিল সেগুলো এবার আমাকে ফোটানোর পালা। এখানে এই রেখাগুলো এবার আমাকে মিশাই দেবো, দিলাম। দেওয়ার পরে তাহলে আমরা এই সাইডের মাথা কি সমান করে দিলাম। এই সাইডের মাথা কি করবো এবার, এই যে সমান করে দিলাম। এখান থেকে আমার কি কতটুকু বর্ধিত অংশ আছে সেটা আমরা এখানে দেখাই দেবো। এই যে এখান থেকে মনে করেন চুলে বর্ধিত অংশ আছে এটা এতটুকু। তারপর আমার এখান থেকে যে ভারী অংশ, জাস্ট শেপটা একটু দেওয়ার চেষ্টা করতেছি, শেপটা আমি এখানে এত রাউন্ড না দিয়ে একটু সোজাসুজি দেওয়ার চেষ্টা করি। এই যে শেপটা একটু দিয়ে দিলাম। এই যে যে চুলগুলো যেদিকে বাঁকা থাকে সেদিকে একটু বাঁকা দেওয়ার চেষ্টা করবো। এই যে এইভাবে মানে আমরা আস্তে আস্তে কিন্তু মানে ফিনিশিং পর্যায়ে যাচ্ছি। মানে একটা ফিগার অঙ্কন করতে গেলে কত ধৈর্য নিয়ে, মানে হেড স্টাডি তৈরি করতে গেলে কত ধৈর্য নিয়ে আপনাদের আগাতে হবে বুঝতে পারছেন, ধৈর্যটা কত শক্তিশালী হওয়া লাগবে। এবার এই চুলগুলো মনে করেন যে আমি এইদিকে উল্টাই দেবো,
উপরের দিকে কি করব, উল্টাই দেব। তাহলে আমার তখন কি করতে হবে, এই যে এখান থেকে যে, এই যে নিচ থেকে শুরু করে আমার এই যে জায়গায় জায়গায় কি একটু চাপ দিতে হবে বেশি করে, জায়গায় জায়গায় চাপটা দিতে হবে বেশি করে। তাহলে যে চুলের যে লাইট এবং শেড, এটা কিন্তু সুন্দরভাবে ফুটে উঠবে। এবং কিছু কিছু রেখা এরকম একটু বাড়তি করে দিবেন এরকম, তাহলে চুলের যে রিয়েল ক্যারেক্টার সেটা চলে আসবে। দেখেন আলো ছায়ার যে বিষয়টা সেটাও সুন্দরভাবে ফুটে উঠবে। এই যে এখান থেকে এটা চুল, আমি কিন্তু সব জায়গায় কিন্তু ডাক দিচ্ছি না, মনে করেন যে সমান্তরাল টানছি, তার মধ্যে দুই এক জায়গায় একটু পেন্সিলটা চাপ দিচ্ছি বেশি করে, পেন্সিলটা আমি একটু দুই এক জায়গায় চাপ দিচ্ছি বেশি করে, এছাড়া কিছু না। মানে এই জায়গাটা আমার কুচকুচা কালো, তাহলে আমার এখানে চোখ বুঝে কুচকুচা কালোই দিয়ে দিতে হবে। এই যে কুচকুচা কালো দিয়ে দিলাম, দিয়ে এখানে আমার একটা হালকা লাইট আছে, তাহলে আমি লাইটটা দিয়ে দিলাম। ঠিক আছে, আবার এখানে আমার কিন্তু লাইট, এই জায়গাটা লাইট, আবার এই জায়গাটা কি কালো, এই জায়গাগুলো এরকম কালো, তাহলে ওই জায়গাগুলো আমার একটু কালো রাখতে হবে, এই জায়গাগুলো একটু কালো রাখতে হবে। এই যে গোড়াগুলো একটু কালো রেখে একটু ব্যালেন্স করতে হবে। তারপর এখান থেকে হালকা করে এই যে স্কেচ করে দিতে হবে, তাহলে মুখের যে থ্রি ডি শেপটা সেটা কিন্তু চলে আসবে, থ্রি ডি যে শেপ। তারপরে মনে করেন যে এখান থেকে এই যে হালকা যে থ্রি ডি শেপ থাকে, এই যে থ্রি ডি শেপটা এখান থেকে একটু ফোটাতে হবে। আর এখান থেকে এই চুলের অংশটা এই গেল, তো এখান থেকে এটা এইরকম জায়গা বরাবর আসলো, একটু বাড়তি করে দেন, দিয়ে এখান থেকে এই বরাবর আসো। এবার এগুলো একটু এরকম এই জায়গাটা লাইট রেখে একটু ফুলানো ফুলানো ভাব দিয়ে দেন, ফুলানো ফুলানো ভাব দিয়ে দেখতে ভালো লাগে। এবং কানের গোড়াটা একটু ডিপ করে দিন। তাহলে চুলের যে লাইট সাদা, মানে যে বিভিন্ন যে ক্যারেক্টার, এই ক্যারেক্টার গুলো কিন্তু আপনাদের সুন্দর করে বোঝা লাগবে, এবং আশা করি বুঝতেও পারছেন। আমি কিন্তু একটা লং টাইম শেখাচ্ছি যে আপনাদের কিন্তু এই যখন হেড স্টাডি করবেন, নিজেদের হেড বা অন্যের হেড দেখে দেখে অঙ্কন করবেন, তখন কিন্তু এরকম ধৈর্য ধরে অনেকটা সময় দিয়ে করতে হবে। এটা আমাদের বোঝানোর জন্যই কিন্তু আমি এত সময় ধরে করাচ্ছি। এই যে স্কেচ একরকম টানবেন না, এই যে কোথাও কম কোথাও বেশি কিভাবে, এটা হলো আপনার হাতের কাছে নির্ভর করবে, আপনার হাতের কাছে। এই যে আমি এখানে লাইট দিয়েছিলাম, তাহলে আমি এবার এইগুলো কি নিচের গুলো একটু ডার্ক করে দিলাম, কিছু কিছু জায়গায় জায়গায় কি একটু চাপ দিলাম বেশি, তাহলে আমার ডার্ক লাইটের বিষয়টা সুন্দর করে ফুটে উঠলো, ডার্ক লাইটের যে বিষয় সেটা সুন্দর করে ফুটে উঠলো। এখানে একটু ডার্ক দিয়ে দিলাম, এই যে এগুলো একটু ডার্ক দিয়ে থ্রি ডি যে ভাবটা সেটা একটু ফুটাই তুললাম। এই যে এখান থেকে একটু ডার্ক দিলাম, ঠোঁটের যে রিয়েল ক্যারেক্টার সেটা একটু ফোটানোর চেষ্টা করলাম। ঠিক আছে, এইভাবে এখান থেকে একটু মেশাই দিলাম, এই দুই সাইড একটু লাইট দিয়ে দিলাম। আর এখান থেকে একটু হালকা ফোলা ফোলা ভাব দিয়ে দিলাম। এই যে, এভাবে মিশাই মিশাই আপনারা কিন্তু কাজ করতে পারবেন। আমি যেভাবে মিশাই মিশাই আপনাদেরকে শেখাচ্ছি, এভাবে কিন্তু আপনারা মিশাই মিশাই কাজ করতে পারবেন।
এরপরে আমাদের কি, এই যে এখান থেকে এইভাবে গলা আসলো, এই যে এই সোজাসুজি এই যে গলার ভাব, এই গলাটা এইরকম জায়গাতে যাবে, এবং এই কলারটা মনে করেন যে এই বরাবরই আসলো, এটা এইভাবে গেল। আর এটা তো তখন থাকলোই না, আর এটা যেভাবে আছে এইভাবেই থাকলো, এখান থেকে তো বর্ধিত করার দরকার নেই। এরপরে আমাদের তৃতীয় রাউন্ডে যাওয়ার আর কি ইচ্ছা। এখন প্রথম রাউন্ড আর দ্বিতীয় রাউন্ড কি আপনারা বুঝতে পারছেন? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। তাহলে একটা ফিগার কিভাবে ফোটাতে হবে সেটা তো বুঝতেই পারছেন, যে এই ধারাবাহিকতা আমাকে যাইতে হবে। প্রথমে আপনার একটু নমুনা দিয়ে নেবেন সুন্দর করে। নমুনা দেওয়ার পরে তারপর আপনার কাজ কি, যে কোথায় কেমন আছে, চোখটা কোথায় আছে, এটা একটু আপনার দেখে নেওয়া, যে চোখ কোথায় আছে, কান কোথায় কিভাবে আছে, এটা একটু দেখে নেওয়া, তারপরে গিয়ে ফিনিশিং টানা। এই জিনিসগুলো আপনি একটু পারলেই দেখবেন যে আপনার সবকিছু অনেক সুন্দর হয়ে গেছে, অনেক চমৎকার হয়ে গেছে সবকিছু। আর নাকের এই মাঝখানে অংশ একটু মোটা করে রাখবেন, তাহলে নাকটা একটু মোটা মোটা ভাব থাকবে, তখন দেখতে এমনি অটোমেটিকলি ভালো লাগবে। এই যে লাইট যেটা দিচ্ছি এইটার, স্যার একটা প্রশ্ন ছিল স্যার। জি জি প্রশ্ন করেন। যেহেতু ফেসটা একটু হালকা বাঁকা, ডান দিকে মানুষটা একটু মানে বাঁকা হয়ে দাঁড়াই আছে, হ্যাঁ, সেক্ষেত্রে ডান চোখ কি পুরোপুরি দেখা যাবে না ডান চোখের হালকা একটু বাঁকা থাকবে? ওটা যেরকম মনে করে আপনি ফেস তো দেখে দেখে অঙ্কন করবেন, তাহলে যেরকম চোখটা যেমন থাকবে তেমন করে দিতে হবে, বুঝতে পারছেন? ওই চোখটা যেমনই থাকবে। স্যার এখানে তো এখানে স্যার দুইটা চোখ সমান সমান ফ্ল্যাট আকারে দেখা যাচ্ছে, মানে সামনাসামনি চোখ, কিন্তু নাক মুখ সবকিছু বাঁকা আছে, কিন্তু চোখ দুটো একটু সামনাসামনি বোঝা যাচ্ছে স্যার। না, চোখ দুটো সামনাসামনি না, ওই চোখের তো কোনো কাজই করা হয়নি। দেখেন এই মনিটর, এই এটা দূরত্ব কত আর এটা দূরত্ব কত, তাহলে বুঝতে পারবেন এর কিন্তু এইটা এদিকে সরে আসছে আর এর কিন্তু এটা হালকা দিকে সরে গেছে। এই জিনিসটা আপনি খেয়াল করলে বুঝতে পারবেন। এর এই মনিটর কিন্তু এইদিকে গ্যাপ বেশি আর এর এইদিকে গ্যাপ বেশি, এটা একটু খেয়াল করেন, তাহলে বুঝতে পারবেন। আমরা তো চোখের কাজ অর্ধেক করে এখনো শেষ করতে পারিনি, কারণ একদিনে এত কিছু দেখালে তো আমি তো বুঝতে পারবেন না, ভুলে যাবেন। ঠিক আছে, এবার সূক্ষ্ম সূক্ষ্ম রেখা দিতে হবে, এরকম সূক্ষ্ম রেখা দিয়ে ব্যালেন্স করতে হবে। স্যার ডান চোখ মনে হয় একটু লম্বা বেশি হচ্ছে স্যার, ডান চোখ মনে হয় একটু খাটো হলে আরো ভালো লাগতো। না, এটা তো খাটো হবে, এটা তো এই পর্যন্ত হবে, এই যে এই পর্যন্ত। আর এগুলো তো চোখের বাড়তি অংশ থাকে না। স্যার ওই চোখের কথা বলছি স্যার, ওই চোখ, ডান চোখ, ডান সাইডের চোখ। ওইটাই তো, এটা তো এর সাথে স্কেচের সাথে চলে যাবে না, এটা তো এই পর্যন্ত থাকলো। এবার এটা যখন স্কেচের সাথে চলে যাবে, মনে করেন তো এখানে তোমার ছায়া দেখাতে হবে,
এই জায়গাটা তো আমার ছায়া দেখাতে হবে, এরকম ছায়া, ডিপ ছায়া থাকে না এখানে, এই ছায়া যখন দেখাবেন তখন তো ওইটা বোঝা যাবে না। বুঝতে পারলেন আমার কথা? হ্যাঁ হ্যাঁ স্যার। ওটা তো তখন বোঝা যাবে না। কিন্তু ওই আমরা তো এখনো ডিটেলস যাইনি। এরপরে ওই যে পেন্সিলের মাথা একদম চিকন করে নেবেন, চিকন করে নিয়ে আপনার মনে করেন যে কিছু রিয়েলিস্টিক একদম ফর্ম দিতে হবে, রিয়েল ফর্ম গুলো একটু তুলে ধরার চেষ্টা করতে হবে। আমি দুই এক জায়গায় দিচ্ছি দেখেন, মাথা চিকন করে নিয়ে দুই এক জায়গায় দিচ্ছি, আপনার দিলে দেওয়ার সাথে সাথে বুঝতে পারেন কেন। যেমন এই যে এইবার এই রেখাগুলো এরকম স্পষ্ট করে দিতে হবে, এই যে সব জায়গায় না, কিছু জায়গায় জায়গায় এখান থেকে কিন্তু এটা সরাসরি এরকম সরাসরি হবে। আর এখান থেকে হালকা করে এরকম স্পষ্ট করে দিতে হবে, এই যে এই রেখাগুলো এরকম সুন্দর করে দিতে হবে, এই যে তখন কিন্তু এই যে রিয়েল যে ভাবটা সেটা কিন্তু ফুটে উঠবে। এই জায়গায় কিন্তু ডার্ক, এই জায়গায় ডার্ক, এই ডার্ক থেকে এইদিকে চলে গেছে। আর এর কিন্তু আবার এই সাইডে ডার্ক, এর আবার এই সাইডে ডার্ক, এই ডার্ক থেকে এইদিকে চলে গেছে। তাহলে চোখ সব কিন্তু সমান হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এদের সমন্বয় কিন্তু হয়ে যাচ্ছে। এখান থেকে এটা একটু হালকা একটু মিশাই দিলাম, দিয়ে ওই জায়গাটা ফাঁকা ঘষা দিলাম, এই যে ফাঁকা ভাষা, এই জায়গাগুলো একটু ফাঁকা ভাষা দিলাম, এইগুলো একটু ডার্ক রেখেই দিলাম। আর এই নাকের লাইট ওইভাবে রেখে দিই, এই সাইডে লাইটটা ওইভাবে আমরা রেখে দেবো। তাহলে রিয়েল যে ভাব সেটা আস্তে আস্তে চলে আসতেছে। এবং আমার চোখটা কিন্তু এই জায়গাটাকে, এই জায়গা থেকে তো বেশ নিচের দিকে চলে আসছে, এই জন্য কিন্তু একটু লাইট ভাবটা ঠিক রাখতে হবে। আপনি একবার খারাপ বলেননি, কিন্তু এই যে চোখের কাজটা এখনো করিনি, এই জন্য ওটা বোঝা যাচ্ছিল না। এই যে ওই চোখের কাজ করা হয়নি তো, এই জন্য এটা বোঝা যাচ্ছিল না। এবার চোখের কাজ করতেছি, দেখেন চোখের কাজ করলে বোঝা যাচ্ছে। এবার কি বুঝতে পারছেন হারুন সাহেব? হ্যাঁ স্যার, এবার ঠিক আছে স্যার। না তো আমি চোখটা তো একটু বাঁকানো সিস্টেম হয়েছে, এবার ঠিক আছে। না না, তখন তো ওই যে চোখের কাজ করিনি, যার কারণে ওই যে এই সাইডের লাইট শেড গুলো ধরিনি তো, এই জন্য আপনি হয়তো বুঝতে পারেননি। লাইট শেড গুলো ধরেনি বলে আপনি ওটা সুন্দর মতো বুঝতে পারেননি। এইবার দেখেন চোখের যে রিয়েল যে ক্যারেক্টার সেটা কিন্তু চলে আসতেছে। এরকম করে রাবারিং করে করে আপনার এই যে লাইট এবং শ্যাডো এটা বোঝাতে হবে। দেখেন মানুষের যে রিয়েল চোখ হয় সেটা চলে আসছে। আর এখান থেকে এত বাঁকা হবে না, এটা আরেকটু এই লেভেল বরাবর হবে, এরকম সমান্তরাল হবে, এই যে এটা এত বাঁকা না, এরকম সমান্তরাল হবে। তাহলে চোখের রিয়েল যে ফর্ম সেটা চলে আসছে। এখান থেকে একটু নিচের দিকে এরকম ফাঁকাই থাকে এই সাইডটা, এবং মনিটা একটু এই যে দিয়ে দিলাম। সেম ভাবে কি এই সাইডে আমার এরকম দেখাতে হবে। তাহলে এই সাইডটা কি জায়গা থাকবে বেশি, আর ওই সাইডে জায়গা থাকবে কম। এই সাইডে জায়গাটা একটু বেশি থাকবে, এবং এই সাইডে জায়গা থাকবে কম, এই যে। এবং এটা খুব কুচকুচা কালো দেওয়া যাবে না,
হালকা একটু ইয়ে রাখতে হবে, লাইট শেডের যে বিষয়টা থাকে একটু রাখতে হবে, ধরে রাখতে হবে। এই তো। এইবার মনে হয় আপনারা সবাই সুন্দর মতন বুঝতে পারছেন। স্যার আজকে ক্লাস মনে হয় একটু লম্বা হয়ে গেল স্যার, অনেকে লিভ নিছে। না, লম্বা হওয়ার কারণ আছে তো। কারণ আপনার তো হেড স্টাডিতে তো সময় লাগবে। হেড স্টাডি কিন্তু আপনার আমি আমি বলতেছি তো আপনার কিন্তু প্রচুর সময় দিতে হবে। আপনি দরকার হয় একদিন চোখ অঙ্কন করলেন, একদিনে নাক অঙ্কন করলেন, এরকম পার্ট বাই পার্ট অঙ্কন করেন, কিন্তু আপনাকে কিন্তু সময় দেওয়া লাগবে হেড স্টাডিতে। এখন আর 8 জন আছে, সবাই চলে গেছে লিভ নিয়ে। হেড স্টাডিতে আপনার যথেষ্ট সময় দেওয়া লাগবে। এটা তো আমি ক্লাস শুরুতেই বলছি যে এই হেড স্টাডিতে অবশ্যই সময় দেওয়া লাগবে, কারণ আমি কত পার্ট আপনার দেখালাম আজকের, 2টা আইটেম দেখালাম। আমি তো আপনার একদম প্রফেশনাল ভাবে কিভাবে আপনারা গড়ে উঠবেন সেই দিকে নিয়ে যাচ্ছে আস্তে আস্তে। এই এই হেড স্টাডি আপনারা নিজেদের মতন করে চর্চা করবেন, নিজেদের ছবি নিজে অঙ্কন করবেন। এই যে মানুষ অন্যের, মানুষ পোর্ট্রেট অঙ্কন করে, পোর্ট্রেট অঙ্কন করে হাজার হাজার টাকা ইনকাম করে, সেই দিকে নিয়ে যাচ্ছে আপনাদেরকে। এই সাইডটা কি হবে, ডার্ক হবে, আর এই সাইডটা লাইট থাকবে। এই সাইডটা কি হবে, ডার্ক, আর এই সাইডটা লাইট থাকবে। এই চোখের এই যে সাদা অংশটা একটু বেশি হবে, এই জন্য একটু এ করে দিলাম, সাদা অংশটা বেশি হবে। এখানে একটু এর এখন একটু কাজ আছে বুঝছেন, এই কাজটা না করা পর্যন্ত এই যে রিয়েল যে ভাবটা সেটা এখনো ফুটবে না। যেমন এখান থেকে নিচের দিকে চলে আসছে এই জিনিসটা, এইরকম নিচের দিকে চলে আসছে। আর এই সাদাটা হলো এইরকম ব্যাপার, একদম সাইটে। কতবার যে মিশানো লাগতেছে। যেহেতু সবাই আজকে অধৈর্য হয়ে গেছে, আমরা নেক্সট দিন এর পরের অংশ দেখাবো, মানে তৃতীয় অংশ। তাহলে আমাদের একটা ফাইনাল পর্যায়ে চলে যাবে, মোটামুটি একটা ফাইনাল অবস্থানে চলে যাবে। আজকে অনেকটা ফাইনালে চলে গেছি, কিন্তু এই যে টুকটাক যে বিষয়গুলো থাকে না, ওই টুকটাক বিষয়গুলো বাদ আছে। টুকটাক বিষয়গুলো একটু বাদ আছে, নাতে মোটামুটি আমরা ফাইনাল পর্যায়ে চলে গেছি। স্যার আমাদের ভাইবা ব্যাচের জন্য স্যার কিছু পোষা প্রাণী, পশু পাখির কুইক ড্রয়িং মনে হয় দেখানো দরকার ছিল স্যার, ওগুলো তো আমরা পারি না। পশু পাখির কুইক ড্রয়িং আসার সম্ভাবনা খুবই কম। বিভিন্ন ফলমূল, পোষা পাখি, হ্যাঁ, প্রাণী, এসব। বিভিন্ন ফলমূল তো অবশ্যই শিখাইছি, আবার দেখাবো। একটা একটা করে শেষ করি।
ঠিক আছে, একটা একটা করে শেষ করে আপনার এই হিউম্যান ফিগারটা জরুরি। হিউম্যান ফিগারটা অবশ্যই একটু জরুরি, এই জন্য এর দিকে একটু বেশি নজর দিচ্ছি। স্যার আর যে 50টা প্রশ্ন আপনি দিয়েছিলেন প্রায় সকালের সেই 50টা প্রশ্ন আয়ত্ত আসছে। যা, আরো বেশ কিছু এরকম প্রশ্ন তৈরি হ্যাঁ করেন দেবো স্যার। দেবো, অবশ্যই দেবো, ওই 50টা শেষ হলেই দেবে। শেষ না হলে তো দিতে পারছেন, বুঝতে পারছেন? শেষ না হলে তো দিতে পারছি না, ওই 50টা প্রশ্ন শেষ হলে তো দেবো। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বা জানার থাকে আপনারা প্রশ্ন করতে পারেন। আপনাদের যদি কোনো প্রশ্ন জানার থাকে তাহলে প্রশ্ন করতে পারেন। স্যার ভাইবা বোর্ডে কি মানে কোনো কাগজের উপর পেন্সিল দিয়ে দাগাইতে দিবে নাকি কোনো বোর্ডে দিতে পারে স্যার? কাগজের উপরে পেন্সিল দিয়ে দাগাতে দিবে। মানে এক বড় ভাই উনি বলতেছে নাকি এরকম মানে ক্লাসে যেরকম ক্লাস নিতে হয় এরকম হোয়াইট বোর্ডেও মার্কার দিয়ে নাকি দাগাইতে দিতে পারে। ওটা টিচার উপর নির্ভর করে, কিন্তু অত সময় তো পাওয়া যায় না, অত সময় নাই। সে বড় ভাই যেটা বলছে, অত সময় নাই পরীক্ষার হলে। আর ওইরকম পরিবেশও থাকে না যে আপনার হোয়াইট বোর্ডে আঁকতে দেবে। হোয়াইট বোর্ডে আঁকার মতন পরিবেশ থাকে না। আর ভাই ভাই কঠিন হবে না, আপনাকে তো বলছি আমি, ভাই ভাই অনেক সহজ হবে। আপনি তাজ্জব হয়ে যাবেন, বলো কি এ ফাঁকি ঝুঁকি ভাই বা, এরকমই বলবেন। স্যার আমাদের পাশের হার কম হওয়ার পিছনে একটা কারণ দেখতেছি স্যার, আমার মানে একটা আইডিয়া হচ্ছে। সেটা হলো যে 21-22-এ যখন এমপি নীতিমালায় 1 বছর মেয়াদী কোর্স অ্যাড করলো, তখন কিন্তু মানে কিছু কিছু ইউনিভার্সিটির টিচাররা এটার বিরোধিতা করেছিল, এটা নিয়ে অনেক সমালোচনা করেছিল যে 1 বছর মেয়াদী কোর্স করে টিচার হয়ে কিছু শেখাতে পারবে না বাচ্চাদের। এরকম অনেক টিচাররা ভার্সিটি টিচাররা সমালোচনা করেছিল। আপনি তো বা বিষয়টা জানেন কিনা? হ্যাঁ জানি জানি। আসলে খাতা কি মূল্যায়নের দায়িত্ব কি তাদের উপরে যায় নাই তো? তাদের উপরে, আমার তো এটাই সন্দেহ হচ্ছে। তাদের উপরে গেলে সমস্যা কি? আমার তো এখানে কোনো কারণ দেখতেছি না। কারণ এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হলো এই, যে আমার যেটা অঙ্কন করতে দিয়েছে সেটা আমি সঠিকভাবে অঙ্কন করতে পারছি কিনা। কিন্তু আমার তো ওই সঠিকভাবে অঙ্কন করতে পারিনি, যারা অঙ্কন করছে না সেটা সঠিকভাবে অঙ্কন হয়নি, যার কারণে তো এই সমস্যা। স্যার আমার বগুড়াতে একজন স্যার আছে রাজশাহী ইউনিভার্সিটির, আপনাদের মনে হয় মানে আপনাদের সিনিয়র উনি, ওনাকে ফোন দিয়েছিলাম, উনি বলতেছে যে যারা 1 বছর মেয়াদি কোর্স নিয়ে অনেক সমালোচনা করেছিল যে টিচার গুলো, খাতা মূল্যায়নের দায়িত্ব তাদের উপরে গিয়েছে, তারা এই সুযোগটা কাজে লাগাইছে, এই জন্য পাশের হার খুবই কম হবে। তাহলে তো ওই এখানে কি 4 বছর আর 1 বছর লেখা আছে নাকি? এটা ওটা ভাও কথা বলছে, একদম ভুয়া কথা বলছে। উনি বলতেছে যাদের ড্রয়িং দেখলেই বোঝা যায় যে মানে কারা প্রফেশনাল অনার্স আরে আরে, মাস্টার্স ধারী আর কারা এক চার বছর বছর মেয়াদি। মেয়াদিরা কি সবাই কি ভালো ড্রয়িং করে নাকি? 4 বছর মেয়াদিরা কি সবাই ভালো ড্রয়িং করে? ওটা ভুল, উনি ওটা ভুল বলছে। তারা নাকি চেয়েছিল যে 1 বছর মেয়াদি কোর্স করে যাতে শিক্ষক না হওয়া যায়। আচ্ছা, এটা এটা চাইতেই পারে, এটা না স্যার কোনো কিছু না, এটা চাইতেই পারে, তো সেটা বড় বিষয় না। বড় বিষয় বিষয় হলো যে আপনার ওই যে, যে কথাটা বললো উনি উনি এই কথাটা একদম সম্পূর্ণ ভুল বলছে, উনি জানেই না এই বিষয়ে। ওনারা এই বিষয়ে জানার আরো ঘাটতি আছে, আর আরো স্টাডি করা লাগবে ওনার।
বগুড়ার যে আপনাদের টিচার আরো জানার ঘাটতি আছে। উনি ওই চারুকলা কোন গ্রুপে পড়ছে? স্যার রাজশাহী ইউনিভার্সিটি থেকে চারুকলা কোর্স মানে অনার্স মাস্টার্স করেছে উনি, আপনাদের সাথে অনেক সিনিয়র। সিনিয়র হোক, কিন্তু কোন গ্রুপে পড়ছে? আমি তো সব সিনিয়রকে চিনি, কারণ আমি তো সিনিয়রদের। এটা আসলে অতটা আমি গভীরে শুনি নাই। নাম কি, তোমার নাম কি? একজন আছে জাহিদ স্যার, আর একজন আছে আর একটা স্যারের নামটা মনে মনে পড়তেছে না। সেতু স্যার আছে একজন, জাহিদ স্যার আছে একজন, আর ওনারা কি একজন আছে হলো। ওনারা কি চারুকলার? জি জি জি, রাজশাহী ইউনিভার্সিটির। তো এনাদের তো চিনি না তো। চারুকলার হয়তো চিনার কথা, কিন্তু ওনাদের তো চিনি না তো। ওনাদের চিনা আর নেই। একজন টিচার আছে স্যার বগুড়ার, প্রণব স্যার, নাম হয়তো বা চিনবেন, হয়তো বা প্রণব। পুরোনা। ও তো আমাকে অনেক প্রণব স্যার। হ্যাঁ, ও তো আমাদের অনেক জুনিয়র। প্রণাম। না স্যার, জুনিয়র নাকি? ওনার তো বয়স দেখে তো অনেক মানে আমাদের সাথে অনেক সিনিয়র বোঝা যায়। তাহলে সে আবার কি? এটা তো ভালো জ্বালা তো। এইসব লোকেরা, এরা কি মানে কিরকম টিচার একটু বলেন তো, আমি তাহলে বুঝতে পারবো। বগুড়াতে এই যে আমরা যেখান থেকে কোর্স করেছিলাম অ্যাডভান্স সার্টিফিকেট, বগুড়া চারুকলা ইনস্টিটিউট, এখানকার টিচার ওনারা তিনজন। ও, ওই জায়গার টিচার। তো তাদের আমি তো জি, বগুড়ার টিচার। ওনারা কি আর কোনো কিছু করে নাকি শুধু চারুকলার ওই ওই জায়গার টিচার? না স্যার, ওনারা প্রাইভেট স্কুলের টিচার হিসেবে আছে। ও, প্রাইভেট স্কুলের টিচার হিসেবে আছে, আবার ওখানে ক্লাসও নাই, এটাই তো। জি জি জি, হ্যাঁ। বুঝতে পারছি। এখন ওনাদের তো কোনো দেখি নাই, বা ওনাদের কোনো কার্যক্রমও নাই। 1 বছর মেয়াদি যদি ওনাদের কোর্স চালায়, ওনাদের কোনো কার্যক্রম আমি কোনোদিন দেখে নাই, বা ওনাদের কোনো পরীক্ষার কোনো প্রশ্ন নমুনা কোনো কিছু আমি কোনোদিন দেখে নাই। তারা 1 বছর মেয়াদি কোর্স চালায় না, আমার তো সবাই চেনা জানা, কারণ আমি তো নিজে হাতে তাদের সবকিছু ইয়ে করতেছি। স্যার ওনারা শুধু ক্লাসটা নাই, এর বাহিরে কোনো গুরুত্ব দেয় না। আর কলেজ কর্তৃপক্ষ ওনাদের মানে ক্লাস প্রতি চুক্তিভিত্তিক ক্লাস নেই। এ বুঝতে পারছি, চুক্তিভিত্তিক নিয়ে। কিন্তু আপনার তো আপনারা যে পরীক্ষা দিচ্ছেন, এই পরীক্ষার যেসব কার্যক্রম এসব তো পরিচালনা করার জন্য এক পার্টি আছে না? আমাদের ওই যে পরীক্ষার প্রশ্ন সাজেশন এটা কিভাবে দেয়? এগুলো ওনারা দেয় না, কলেজ কর্তৃপক্ষ যে কোনো জায়গা থেকে সংগ্রহ করে আমাদেরকে দিয়েছিল। ও, তার মানে ওনারা দেয় না, কলেজ কর্তৃপক্ষ দেয়, তাই তো? ওনারা শুধু প্র্যাকটিক্যালটা নেয়, তাই তো? জি হ্যাঁ হ্যাঁ। বুঝছি। তাহলে ওনারা অনেক নিচে আছে। এখন ওনারা বলতেছে কি, যে আপনার এই কোর্সের যারা খাতা দেখছে, তারা হলো এই 1 বছর মেয়াদি বিরোধী ছিল। জি স্যার। 1 বছর মেয়াদীদের বিরোধী ছিল। স্যার বোঝেননি স্যার। বলছি ওনারা বলতেছে যারা খাতা দেখছে তারা 1 বছর মেয়াদীদের বিরোধী ছিল, এরকম বলতে চাচ্ছে। যে আমাদের 1 বছর অ্যাডভান্স সার্টিফিকেটের বিষয়ে বিরুদ্ধে ওনারা নাকি সমালোচনা করেছিল, হ্যাঁ, এটাকে বাতিল করার জন্য। এটা এটা তো করবেই, এটা তো স্বাভাবিক বিষয়, এটা তো আপনিও করতেন। আপনি যে সাবজেক্টে অনার্স করেছেন সেই সাবজেক্টে যদি এখন মনে করেন যে এই 1 বছর কোর্স করে সেই সাবজেক্টে যদি টিচার হওয়া যায়, তাহলে তো আপনার তো রাগ হবেই, এটা তো স্বাভাবিক বিষয়। এটা তো অস্বাভাবিক কিছু না। আপনি একটু হিসাব করে দেখেন। স্যার 2022 সালে আমিও দেখেছিলাম স্যার, নেটে ওনাদের সমালোচনা বেশ কিছু লেখালেখি আমিও দেখছিলাম। না, হতেই পারে, ওটা কোনো বিষয় না, কিন্তু ইয়েতে কোনো প্রভাব পড়বে না।
এটা ইসে কোনো প্রভাব পড়বে না, আপনাদের খাতায় কোনো প্রভাব পড়বে না। এটা প্রভাব পড়তে গেলে আপনার লাগবে, আপনার ভাইবা পর্যন্ত দেওয়া লাগবে, তাও সমস্যা নাই। ঠিক আছে, কিন্তু আপনাকে পারা লাগবে, এটা হলো কথা। আপনাকে কিন্তু পারতে হবে, না পারলে হবে না। না পারলে হবে না, আপনাকে কিন্তু পারতে হবে। স্যার আমি এই বিষয়টা আমি মানে আমার মনের মধ্যে ধারণা হচ্ছে যে অ্যাডভান্স অ্যাডভান্স সার্টিফিকেট কোর্স করার পরে আমাদেরকে যদি না আলাই, তাহলে তো আপনাদের মতো অনার্স ডিগ্রিধারীদের দিয়ে তো শিক্ষক ঘাটতি পূরণ হওয়া সম্ভবই না, কোনো ক্রমেই সম্ভব না। আরে না, ওইটা ওটা ওটা ভুল ধারণা গো, আমি তো আপনাকে বলতেছি ওরকম না। টিচাররা চেষ্টা করবে, যে পারবে তাকে নিয়ে নেবে। এখানে 1 বছর আর 4 বছর কেউ না, ওরকম কোনো ফ্যাক্ট নেই। 1 বছর 4 বছর এরকম কোনো ফ্যাক্ট নেই, যে পারবে তাকে নিয়ে নেবে। যে পারবে না কেন তাকেই নিয়ে নেবে, যে পারবে তাকে নিয়ে নেবে, কিন্তু কঠিন কোনো কিছু না। আমার কথা কি আপনি বুঝতে পারছেন? যে পারবে তাকেই নিয়ে নেবে। এখন যেটাই হোক স্যার, রেজাল্টের আগ পর্যন্ত তার পড়াশোনায় মন বসতেছে না, এইসব দেখে তো খুব মানসিক টেনশনে আছি স্যার। ভালো করে অঙ্কন করলে অবশ্যই ভালো কিছু হবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। আমি যদি ভালো করে স্যার অঙ্কন। আমাদের মনে হয় ক্লাসে যে ফাহমিদা আপা তো খাওয়া দাওয়া বাদ দিয়েছে স্যার। কেন? ফাহমিদা আপা তো খুব পরিশ্রম করছে, তারপরে যদি রেজাল্ট না আসে। এখানে ভাগ্যের একটা বিষয় আছে, রেজাল্ট বিষয়টা। দেখা গেল অনেকেই অনেক ভালো পরীক্ষা দিছে, কিন্তু দুর্ভাগ্যক্রমে তার আসেনি। আবার অনেকেই দেখবেন যে অনেক খারাপ পরীক্ষা দিছে, তার আবার চলে আসছে। ঠিক আছে, এটা ফাহমিদা আপা কিছু বললে বলেন স্যারকে, কিছু বলার থাকলে। এখানে ভাগ্যটা অনেকটা ফেভার করে। এখানে ভাগ্যটা অনেকটা ফেভার করে। এই যে এটা আসে কেন, এটা এই যে বর্গ আসে কেন, এই বর্গ আসছে কেন? তোমাদের গল্প বলতে বলতে আমার দেখেন অনেক জায়গা ঠিক করা হয়ে গেছে, গল্পের মধ্যেই। কি কারো কিছু বলার নেই আর? কারো কিছু বলার আছে আর? কারো কিছু বলার থাকলে বলতে পারেন। না স্যার, আর কিছু বলার নাই। দেখছেন ওই যে কথা বলতে বলতে কিন্তু সেই 3D, কিন্তু ওই যে তৃতীয় ধাপের যে কাজ সেটা কিন্তু এই যে ফুটাচ্ছি। বুঝলেন, তৃতীয় ধাপের কাজটা এইভাবে ফুটাতে হবে। তাহলে নাক তখন 3D হয়ে যাবে অটোমেটিকলি। এই নাক তখন অটোমেটিকলি 3D হয়ে যাবে। এবং এই যে চোখের এই মনি আরো একটু সাদা করতে হবে। এর জন্য চিকন এক ধরনের ইয়ে পাওয়া যায়, সাদা পেন্সিল। ওই সাদা পেন্সিল দিয়ে একটু এইগুলো করতে হয়। কিন্তু আপনাদের তখন শেখানো হচ্ছে, অত ডিটেলসে যাওয়ার দরকার নেই। একটু ফেসটা ফুটানো শিখতে পারলে হবে। মানে যেটা দেখে অঙ্কন করবেন কিছুটা তার মতন হলেই হবে। সম্পূর্ণ হওয়ার দরকার নেই, কিছুটা হলেই হবে।
সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আর কারো যেহেতু কোনো প্রশ্ন নাই, নেক্সট দিন আমরা তৃতীয় ধাপ দেখায় শেষ করব অন্য একটা ফিগারের হেড স্টাডির। আর সবাই নিজের ছবি দেখে অঙ্কন করে গ্রুপে দিবেন, সবজন অনেক সুন্দর হয়। আর আমরা নেক্সট দিন 18তম কুইক ড্রয়িং শিখাবো, কুইক ড্রয়িং ফিগার।